25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। জনগণই নেতাকে বরণ করে নেবে জানালেন মির্জা ফখরুল। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এভারকেয়ারের লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ ওসমান হাদি। পরিকল্পিত হামলার অভিযোগ ইনকিলাব মঞ্চের। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত, বললেন প্রধান উপদেষ্টা। সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রত্যাশিত আসন চায় বিএনপির শরিকরা। এককভাবে জিতে আসার আত্মবিশ্বাস ভালো নয় বলছেন বিশেষজ্ঞরা। সে যদি মনে করে যে তার একার সামর্থ্যেই তার সমস্ত জায়গাতে সে জয়লাভ করবে, তাহলে সেটা হয়তো নিজের শক্তির প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আমার মনে হবে। এবং টানা 5 দিনের সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি আরিফুল ইসলাম সাহাব। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশের মাটিতে পা রাখবেন তিনি। রাতে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচনী আমেজ ভিন্ন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। 2 দশকের কাছাকাছি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে সেনা সমর্থিত 1-11 সরকারের সময়ে তিনি চিকিৎসার জন্য দেশ ছাড়েন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। 5 আগস্ট পরবর্তী সময় থেকেই অপেক্ষা ছিল কবে দেশে ফিরবেন তিনি। অবশেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরার এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। 25 ডিসেম্বর বৃহস্পতিবার, এদিন বড়দিনের ছুটি। আর ছুটির দিন হওয়ায় দেশে ফেরার বিষয়টিও আনন্দঘন হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণই তারেক রহমানকে বরণ করে নেবেন। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন। ইনশাআল্লাহ সেদিন তিনি এসে পৌঁছবেন। সেটা আপনি জানতে পারবেন কি বিএনপি কিছু করবে না, মানুষই আসবে। তফসিল ঘোষণার পর দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী আমেজে ভিন্ন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে। জানেন যে একটা বৈঠক লন্ডনে। হোসেন জাহিদ, এখন ঢাকা। এদিকে এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রেখে সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। বুধবার চিকিৎসা সংক্রান্ত এ তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড। বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। বাসায় অবস্থানকালে নভেম্বরের 23 তারিখে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়া এভারকেয়ারের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনিতে তীব্র অবনতি দেখা দেয়। ফলে তাকে কেবিন থেকে সরিয়ে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। তফসিলের একদিন পার না হতেই রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুক্রবার দুপুরে বিজয়নগরে রিকশায় থাকা হাদিকে খুব কাছ থেকে গুলি করে দুর্বৃত্তরা। তার সহযোদ্ধারা বলছেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে। শাহাদত অবরের প্রতিবেদনে বিস্তারিত। তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার দুপুর 2টা 24 মিনিট রাজধানীর ডিআর টাওয়ার সংলগ্ন কালভার্ট রোডে
হঠাৎ গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। ততক্ষণে জানা গেছে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী। চিল্লাইতেছে যে গুলি লাগছে, বাঁচাও বাঁচাও। তো সবাই আর বাইক রানিং এ গুলি করে বাইক চলে গেল। আর রিক্সার দিকে থেমে মানে যে তার সাথে আরেকজন ছিল, সে চিল্লা তাকে মেডিকেল নিয়ে যায়। এই অভ্যুত্থানের অন্যতম একজন মানে সহযোদ্ধা, তাকে এইভাবে গুলিবিদ্ধ হইতে দেখবো, মানে এটা আনএক্সেপ্টেবল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পর্যবেক্ষণ শেষে জরুরি বিভাগের ডাক্তার মোস্তাক আহমেদ জানান, মাথায় গুলি লাগায় অবস্থা সংকটাপন্ন ওসমান হাদীর। অন্যদিকে নিউরো বিশেষজ্ঞ ডাক্তার জাহিদ বলেন, বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় জটিলতা আরও বেড়েছে। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। ঢাকা মেডিকেলে প্রায় 4 ঘন্টা চিকিৎসার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীকে। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিট পুরো এলাকা ঘিরে ফেলে, সংগ্রহ করে বুলেটের খোসাসহ প্রয়োজনীয় আলামত। আর তখনও সড়কে দেখা যাচ্ছিল ছোপ ছোপ রক্তের দাগ। তদন্ত করে পরবর্তী রহস্য উদ্ঘাটন করা হবে। ওসমান হাদীর সহযোদ্ধাদের দাবি, হামলাকারীরা তাকে আগে থেকেই অনুসরণ করছিল। ব্যক্তিগত কোনো বিরোধ নয়, বরং রাজনৈতিক মতপার্থক্য ও ভারতের আধিপত্য বিরোধী অবস্থানের কারণেই তাকে নিশানা করা হয়েছে, এমন অভিযোগ তাদের। যারা গুলি করেছেন তারা গত কয়েকদিন যাবত তাদের সাথে এই ক্যাম্পেইনে যুক্ত ছিল। সে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। সে হাদী ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছে, এরকম একটা কথা বলে সে প্রচারণায় অংশগ্রহণ করতে চায়। ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সবসময় উচ্চকিত কণ্ঠ ছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতীয় যেই এজেন্সিগুলো আছে সেখান থেকেও হতে পারে, অথবা যে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্সাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গড়ে তোলেন নিজের সংগঠন ইনকিলাব মঞ্চ। ঘোষণা দিয়েছিলেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হবার। শাহাদাত অফরো, এখন, ঢাকা। গুলিবিদ্ধ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, ওসমান হাদীর শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি জানতে পেরেছেন, জানাবেন। গতকাল রাতে শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় তার উন্নত চিকিৎসার জন্য। আমরা সকালে এসে যেটি জানতে পেরেছি যে তার শারীরিক যে অবস্থা এখনও সেটি অপরিবর্তিতই আছে। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে তিনি বেগম খালেদা জিয়াকে দেখার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, ঠিকই তিনি দেখতে পেয়ে তারা পাশাপাশি আছেন, কিন্তু একে অন্যের সঙ্গে কথা বলতে পারছেন না, এই একটা খবর আমরা জানতে পেরেছি। আরও যেটি আমরা জানতে পেরেছি যে গতকাল রাত থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন তাকে দেখার জন্য এবং বিবৃতিও দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। আমরা সকালে আরও একটি তথ্য জানতে পারলাম যে এখানে যে জুবাইদা রহমান আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তার সঙ্গে হাদীর পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং দেখা হয়েছে, তারা কুশল বিনিময় করেছেন এবং হাদীর শারীরিক যেন উন্নতি হয় সে বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে একটা সান্ত্বনামূলক কথা বলেছেন। এদিকে আমরা বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন আছে তারা যেটি বিবৃতি দিয়েছে, তারা যেটি জানিয়েছে যে এখনও 5 আগস্টের পরে যে অস্ত্রগুলো ছিল এখনও উদ্ধার করা হয়নি। সামনে যে নির্বাচনের যে প্রধান উপদেষ্টা এবং সিএসি যেটি বলেছিল যে এবার একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, কিন্তু আমরা সেটি দেখতে পেলাম না, কারণ নির্বাচন তফসিল ঘোষণার একদিনের মাথায় তাকে গুলি করা হলো এবং গুলি করার পর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা সার্বিক দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা কালকে জানি যে
ডাকসুর যে ভিপি সাদিক কায়েম এখানে এসেছিলেন, তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে যে গুলি করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। আমরা কালকে দেখেছি যে ছাত্র শিবির বিক্ষোভ করেছে এবং ছাত্রদল এবং ছাত্র শিবির আজকে সারাদিনটাই তারা বিক্ষোভের কর্মসূচি রেখেছে। আমরা দেখেছি গতকাল বিএনপির পক্ষ থেকে হাসপাতালে যাওয়া হয়েছিল, জামাতের পক্ষ থেকে যাওয়া হয়েছিল এবং জামাত তাৎক্ষণিকভাবে একটা সমাবেশ ও মিছিলের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ দাবি জানিয়েছে এবং জুলাই যোদ্ধাদের উপরে কেন আক্রমণ হচ্ছে, যদি এই আক্রমণ বন্ধ না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে আমাদের জানিয়েছিল। যুথিকা, এই ছিল সবশেষ তথ্য এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় আজ বিক্ষোভ ও দোয়া কর্মসূচি ঘোষণা করেছে কয়েকটি সংগঠন। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিএনপি, জামায়াত, ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো। প্রতিবাদে মিছিলও করেছেন কেউ কেউ। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া বিএনপির মহাসচিব সহ দলটির কয়েকজন শীর্ষ নেতা এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ, সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিন্দা জানিয়েছেন জামায়াতের অন্য নেতারাও। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারাও যান ঢাকা মেডিকেলে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম 24 ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন। যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। দেখেন, দিনে দুপুরে রাজধানীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এদিকে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারাও এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। হাদির উপর গুলির ঘটনায় ঢাকা সহ সারা দেশে শনিবার বিক্ষোভ ও দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হলেও এখনও সংকটাপন্ন অবস্থায় আছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। এভারকেয়ার হাসপাতালে হাদির অবস্থার বিষয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, এ ঘটনার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। 24 ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ সময় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের গাফিলতি ও অদক্ষতায় ক্ষোভ জানায় আব্দুল্লাহ আল জাবেদ। বলেন, ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন হাদিকে, তবে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর বা উন্নত কোনো দেশে নিতে হবে সরকারকে। এদিকে হাদির উপর হামলায় কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা। 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না, এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে। আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। শরীফ ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। শুক্রবার রাতে যমুনার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলাকে সরকার যে কোনো মূল্যে ব্যর্থ করে দেবে। জাতির উপর এই ধরনের অপশক্তি আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মধ্যে নির্বাচন ও গণভোট বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। বলেন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির সমমনা শরিক দলগুলোর। মূল্যায়ন না করায় কেউ কেউ জোট ছেড়ে নতুন জোটে যোগ দেওয়ার কথাও ভাবছেন। আর নির্বাচনে দলগুলোকে নিজস্ব প্রতীকে লড়তে হবে বলে সব জায়গায় জোটের প্রার্থী দেওয়ার বাস্তবতা নেই বলে দাবি বিএনপির। জোট সঙ্গীদের ছাড়া এককভাবে জিতে আসবে এমন আত্মবিশ্বাস বিএনপিকে ভোটের মাঠে ক্ষতিগ্রস্ত করবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। গেল 15.5 বছরে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিভিন্ন ছোট ছোট দল, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ যখন একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে যাচ্ছে, সে সময় বিএনপির মিত্র দলগুলোর সাথে দূরত্বের ঘটনা যেমন বাড়ছে, তেমনি ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছে বিচ্ছেদেরও ঘটনা। এর কারণ হিসেবে দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র ও বিএনপির যুগপৎ আন্দোলনের জোটে থাকা অনেক দলের নেতারাই বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণায় শরিকদের মূল্যায়ন করেনি বিএনপি। লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোটের মতো শরিক দলগুলোর নেতাদের অভিযোগ, লিয়াজো কমিটির বৈঠকে আলোচনা না করেই বিএনপির প্রার্থী ঘোষণা রাজনৈতিক প্রতিশ্রুতির বরখেলাপ। একে স্বপ্ন দেখিয়ে হাওয়াই বাতাসা খাওয়ানোর সাথে তুলনা করছেন নেতারা। আমাদেরকে সরকারে গেলে অমুক করবে তমুক করবে, আরে ভাই তুমি এখন নির্বাচনের 300 আসনের ভিতরে তুমি আমাদেরকে জোটকে দেওয়ার মতো আসন খুঁজে পাচ্ছ না, আর আমাদেরকে হাওয়াই বাতাসা খাওয়াবা, এটা দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছ। ছোট দল হলো আমাদের একটা ব্যক্তিত্ব আছে, জাতির প্রতি বা জাতির কাছে আমাদের একটা ইমেজ আছে, আমাদের একটা অবস্থান আছে। সুতরাং ওই মানে সিটেই দেওয়া 2-1 সিটের মানে বিনিময়ে আমরা কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করব বা আমরা কারোর সাথে জোট করব, আমরাও এমন রাজনীতি করতে চাই না। বিএনপির যে কমিটমেন্টটা ছিল, যারা ত্যাগী নেতা, যাদের এই আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদেরকে সাথে নিয়েই তো ওনারা নির্বাচনটা করবেন। সেই জায়গায় আমাদের সাথে ন্যূনতম আলোচনা করা হয়নি। ইতিমধ্যে ক্ষোভ থেকে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে লেবার পার্টি। সম্মানজনক জায়গা পেলে নতুন জোটে যোগ দেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদও। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে আগামীতে আমরা সরকার অংশীদার হতে চাই। সেক্ষেত্রে অবশ্যই একটা ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এবং জন আকাঙ্ক্ষাকে যারা প্রাধান্য দিয়ে আগামীর রাজনীতিকে চিন্তা করবে তাদের সাথে আমরা নির্বাচন করব, জোট হবে। আমাদের জাতীয় স্বার্থ, দলীয় স্বার্থ এবং এগুলোকে বিবেচনায় রেখে যদি কোনো দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, কোনো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোনো জোটে আমাদেরকে যথাযোগ্য মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়,
আমরা সেগুলোকেও বিবেচনা করব। এমন অবস্থায় বিএনপির শীর্ষ নেতার দাবি, নির্বাচনে দলগুলোকে নিজস্ব প্রতীকে লড়তে হবে বলে সব জায়গায় জোটের প্রার্থী দেওয়ার বাস্তবতা নেই। জোট সঙ্গীদের অস্থির না হয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি। আরপিও আসার পরে মার্কাটা তাদের মার্কা নিয়ে করতে হবে। এখন আমাদের তো ভোটের সমীকরণ করতে হবে, সমীকরণ করে যা যে জায়গায় দেওয়া প্রয়োজন বোধ করতেছি আমরা তাদেরকে দিচ্ছি, এবং যারা পাবে না তাদের অনেকভাবে আমরা প্রোভাইড করতে পারবো। সুতরাং এইটা নিয়ে ওনারা যদি অস্থির হয়ে যান তাহলে তো কিছু করার নাই। আমাদের তো নির্বাচন করতে হবে, জিততে হবে। তো আমি তো হাতে তুলে অন্যকে এই আসনটা দিয়ে দিতে পারবো না। তবে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সমমনাদের অসন্তোষ ভোটে প্রভাব ফেলবে। বড় দল হিসেবে একাই জয়লাভ করবে বিএনপির এমন অতিরিক্ত আত্মবিশ্বাস দলটিকে নির্বাচনে ক্ষতিগ্রস্ত করবে। সে যদি মনে করে যে তার একার সামর্থ্যেই তার সমস্ত জায়গাতে সে জয়লাভ করবে, তাহলে সেটা হয়তো নিজের শক্তির প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আমার মনে হবে, এবং এটা একদিক। দ্বিতীয়ত হচ্ছে যে ছোট দলগুলো যারা বিএনপির সঙ্গে অনেকদিন একসাথে কাজ করেছে, আন্দোলন করেছে, তাদের যদি আশা ক্ষুণ্ণ হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো অসন্তোষ তৈরি হয়, সেই অসন্তোষটা কিন্তু ভোটের উপরে পড়বে। পুরনো মিত্রদের যথাযথ মূল্যায়ন না করলে বিএনপি বিরোধী বৃহত্তর জোট ভোটের মাঠে ব্যালটের হিসেব নিকেশ পাল্টে দিতে পারেও বলে মত বিশ্লেষকদের। জগৎ মাহমুদ, এখন, ঢাকা। প্রতিষ্ঠার 4 দশক পর প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ইতোমধ্যে গঠনতন্ত্রের খসড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রণয়ন করা হয়েছে। বিস্তারিত আব্দুল আলিমের ছবিতে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদনে। 1979 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ 4 দশকেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে কখনো হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতে, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে প্রতিষ্ঠিত হবে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ আর জবাবদিহিতা। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছাত্র সংসদের যে ভালো ভূমিকা অন্য কোনো রাজনৈতিক সংগঠন বলেন, ছাত্র সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, এরা কখনোই সেটা করতে পারবে না। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যে প্রক্রিয়াগত সকল জটিলতা দূর করে তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ইস্যুটি বাস্তবায়ন করুক। এমন নেতৃত্ব চাই যারা শিক্ষার্থীদের অধিকারে সচেতন থাকবে এবং একজন শিক্ষার্থী হিসাবে সে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে। প্রশাসনের সঙ্গে তারা শিক্ষার্থীদের পক্ষে আসলে কথা বলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সাংগঠনিক পরিচয় বা কোনো বিশেষ পরিচয়ের আগে তার পরিচয় হবে সে একজন শিক্ষার্থী এবং সে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচন বাস্তবায়নে গঠনতন্ত্র ও সংবিধানের খসড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিয়েছে প্রশাসন। এরপর শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিসভা ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হতে আর সময় লাগবে না বলে জানিয়েছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমাদের যে কাজটা যথাযথভাবে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ব মঞ্জুরি কমিশন পাঠিয়ে দিয়েছেন এবং ওইটা ওখানে পরীক্ষাধীন আছে। বাদ বাকি যে কাজটা আছে পরীক্ষাধীন আছে, ওইটা আসলে খুব দ্রুত সময়ে অনুমোদিত হয়ে আমাদের কাছে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন উদ্যোগ নেবে। ছাত্রদের দাবি অনুযায়ী ইস্যু গঠন অনুযায়ী তারা ইস্যু গঠনের উদ্যোগ নেবে। আনুষ্ঠানিক অনুমোদন পেলেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচনের সুষ্ঠু করতে হলে সদিচ্ছা, উইল ফোর্স এবং সততা নিষ্ঠা এবং স্টুডেন্টদের ভালো প্রতিনিধিত্ব বেরিয়ে আসুক, এই জন্যই প্রশাসন কাজ করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা, গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নতুন দিগন্ত উন্মোচন করবে এ উদ্যোগ। এখন কুষ্টিয়া। মৌলভীবাজারে গত 3 দিনে তাপমাত্রা 11.5 থেকে কমে 10.4 ডিগ্রিতে নেমেছে। বাড়ছে শীতের প্রকোপ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, জেলায় শীতের তীব্রতা কেমন এবং মানুষের দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ দেখছেন কিনা?
মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে, বিশেষ করে বুধবারে যেখানে 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সেটা বৃহস্পতিবারে কমে গিয়ে 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং সেটা গতকাল শুক্রবারে নেমে গিয়ে 10.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যদিও আজকে তাপমাত্রা সকালে কিছুটা বেড়ে গিয়ে 11.4 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে, তারপরেও কনকনে হিমেল হাওয়া বইতে শুরু করার কারণে মানুষজন বিপদে পড়েছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং চা শ্রমিকরা বিপদের মধ্যে পড়েছেন। তারা কাজে যেতে সমস্যা হচ্ছে এবং দেরিতে কাজে যাচ্ছেন। অনেক সময় চা বাগানে দেরিতে কাজে যাওয়ার কারণে সর্দাররা তা অনেককে কাজে নিতে চাচ্ছে না, ফিরিয়ে দিতে চাচ্ছে, এতে করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভীষণ কুয়াশা পড়ার কারণে, কুয়াশার ভিজে থাকার কারণে চা বাগানে লেগে থাকে এবং সেখানে তারা কাজ করতে পারেন না। এছাড়াও কখনো কখনো প্রচন্ড কুয়াশা থাকার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে। এদিকে এই শীতের তীব্রতার কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে 6টি উপজেলায় এবং জেনারেল হাসপাতাল সদরে রোগীর সংখ্যা দিন দিন বাড়তির দিকে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই শীত বাড়ার কারণে কিন্তু বিক্রি বেড়েছে শীত জনিত কাপড়ের। বিশেষ করে ফুটপাত থেকে শুরু করে শপিং মল পর্যন্ত শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে। সার্বিক বিষয়ে মৌলভীবাজারের সার্বিক শীত বস্ত্র বিতরণের বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 7টি উপজেলায় 6 লাখ টাকা করে 42 লক্ষ টাকা এসেছে এবং তিনি সেখান থেকে 6টি উপজেলায় এই মুহূর্ত পর্যন্ত 6,857টি কম্বল 6,857টি কম্বল বিতরণ করেছেন এবং শুধুমাত্র রাজনগর উপজেলায় এখনো বিতরণ করা হয়নি, কারণ সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেনি। 2-1 দিনের মধ্যে যোগদান করবেন এবং সেখানে সে কম্বল বিতরণ করা হবে। মৌলভীবাজারে দিন দিনই কিন্তু শীতের প্রকোপ বাড়ছে, এতে করে খেটে খাওয়া মানুষ সহ দিনমজুররা বিপদের মধ্যে পড়ছেন। আমি কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যত সময় যাবে তত হয়তো আবহাওয়া আরো কিছুটা কমতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীতজনিত সমস্যা নিয়ে সবশেষ। স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে যুগের পর যুগ ধরে বঞ্চিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার 7.5 লাখ মানুষ, যেখানে আধুনিক চিকিৎসার সুযোগ না থাকায় প্রতিদিনই জীবন দিতে হয় রোগীদের। অথচ মেঘনায় নদী পারাপারের জন্য কোটি টাকা মূল্যের 2টি নৌ অ্যাম্বুলেন্স পড়ে আছে অযত্নে, অবহেলায়। চালক না থাকায়, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণে বরাদ্দ না থাকায় স্থানীয়দের কাজে আসছে না নৌ অ্যাম্বুলেন্স। নাসিম শুভর প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণে নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, যেখানে 7.5 লাখ মানুষের বাস। এই দ্বীপে স্থানীয়দের স্বাস্থ্য সেবার জন্য আছে 50 শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকটের কারণে প্রতি মাসে শতাধিক অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় নোয়াখালী সহ দেশের বিভিন্ন হাসপাতালে। উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকায় উত্তাল মেঘনায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারেই পার হতে হয় তাদের, যাতে প্রায়ই ঘটে প্রাণহানি। এখানে উপরে মারা গেছে, স্পিড বোটে তোলার সময় মারা গেছে, ট্রলারে উঠানোর সময় মারা গেছে, নদীর মাঝপথে নদীর ঢেউয়ের সাথে স্ট্রোক করছে। রাত্রের বেলা বিভিন্ন রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয়, তখন এদেরকে কাঠের নৌকায় তোলা অনেক কষ্টকর হয়। রাত দিন যখন একটা সরকারি অ্যাম্বুলেন্স থাকে তখন জনগণের উপকার হবে। ভোগান্তি লাঘবে 2019 সালে স্বাস্থ্য বিভাগ থেকে ও 2022 সালে জাইকার মাধ্যমে রোগীদের নদী পারাপারের জন্য দেয়া হয় 2টি নৌ অ্যাম্বুলেন্স। শুরুতে ভালো সেবা দিলেও বর্তমানে চালক না থাকা, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ না থাকায় নষ্ট হয়ে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স 2টি। যন্ত্রাংশ নষ্ট হয়ে মরিচা ধরেছে কোটি টাকা মূল্যের নৌ অ্যাম্বুলেন্সে, যা বর্তমানে কোনো কাজেই আসছে না সেবা প্রত্যাশীদের। 2টা নৌ অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। আমরা দীর্ঘ
অনেক দিন যাবত এখানে পড়ে রয়েছে ময়লার ভিতরে, কোনো ব্যবহার হচ্ছে না। এখন আমাদের জরুরিভাবে নো অ্যাম্বুলেন্স প্রয়োজন। হাতিয়া স্বাস্থ্য খাতটা বা হাসপাতালটাকে সব মেশিনপত্র ডাক্তার সব কিছু মিলিয়ে যাতে আমাদের রোগীদের সেবা ভালোমতো আমরা পাই, সেই ব্যবস্থাটা আমাদের জন্য করা হোক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ পেলে নৌ অ্যাম্বুলেন্সগুলো সচলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিছু সমস্যা আছে নৌ অ্যাম্বুলেন্সের, যেমন 2টা পাখা নষ্ট, আর ভিতরে নিচের দিকে অনেক দিন পড়ে থাকার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তা আমরা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আমাদের সিএস ম্যাডাম বলছে ঠিক আছে, আমি এটা দেখি। আমি এসিডি ইঞ্জিনিয়ার সাথে বলছি কথা, এবং আমাদের ইউনো সাধারণ নলেজে আছে। উপকূলীয় দ্বীপ উপজেলাটি 7.5 লাখ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ অ্যাম্বুলেন্স দুটি প্রয়োজনীয় সংস্কার করে চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী। নওগাঁর মহাদেবপুরের জন্তিগ্রাম থেকে কদমতলী মোড় পর্যন্ত সড়কের দুই পাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক অর্জুন গাছ সহ বিভিন্ন গাছের সমাহার, কিন্তু সড়ক সম্প্রসারণের নামে কেটে ফেলা হচ্ছে এসব গাছ। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তি গ্রাম থেকে কদমতলী মোড় পর্যন্ত প্রায় 9 কিলোমিটার গ্রামীণ সড়ক। এই সড়কের 2 কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক অর্জুন গাছ থাকায় স্থানীয়দের কাছে পরিচিত অর্জুন গাছের সড়ক হিসেবে। অর্জুন ছাড়াও এখানে রয়েছে নানা গাছের সমারোহ। সম্প্রতি সড়ক প্রশস্তকরণের নামে সড়কের দুধারের অসংখ্য গাছ স্থানীয়দের দাবি, গাছগুলো রেখেই প্রকল্পের কাজ করা যেত। গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দুই পারে ঔষধি গাছ, এই ঔষধি গাছগুলো ইচ্ছা করে সাবার করা হচ্ছে। এক সাইডে সম্প্রসারণ করে আরেক সাইডটা রাখা যেত, কিন্তু সেটা না করে এটা দুই সাইডই করা হচ্ছে। মানে এটা ইচ্ছাকৃতভাবে ঔষধি গাছগুলো নষ্ট করা হচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। এই পর্যন্ত যেটা ঔষধি গাছ ছিল, এই ঔষধি গাছটা আমাদের এলাকার লোকের কাছে কোনো কিছু জবাব না নিয়ে এভাবে ধ্বংস করবে, এটা তো আমরা মানতে কোনোভাবেই রাজি নয়। এই গাছগুলো হঠাৎ করে এবার সাফ হয়ে যাচ্ছে, এই চিন্তাভাবনাই তো আমাদের আশ্চর্য ব্যাপার। কেন সাফ হয়ে যাচ্ছে? আমাদের কোনো আর পরামর্শ নাই, আর মিটিং নাই, কিচ্ছু নাই। রাস্তার গাছ যেলেন মাপের ভিতরে পড়ছে, এই গাছগুলো কাটা উচিত, কিন্তু সবগুলো কাটা উচিত নয়। পরিবেশের উপর একটা প্রভাব পড়বে। জলবায়ু নিয়ে যেটা মানুষ এখন বিশ্বে একটা যে তোলপাড় আন্দোলন চলছে, এবং এটার জন্য বিশ্বে আমাদের এই যে মানে কি বলা যায়, অনাবৃষ্টি অতিবৃষ্টি সৃষ্টি হচ্ছে। 9.2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি প্রস্থে 8 ফুট বৃদ্ধি করে 18 ফুটে উন্নীত করা হচ্ছে, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় 16 কোটি টাকা। দুধারের গাছগুলো রেখে সড়ক প্রশস্তকরণে ঝুঁকি ছিল বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কটির কাজ শেষে পুনরায় গাছ রোপণ করা হবে। মানে এলজিডি রাস্তাটা এক্সপান্ড করবে, এবং এটা রাস্তা এক্সপান্ডের সাথে এলজিডি আমাকে চিঠি দিছে গাছ অবসানে, এবং এটা উপজেলা পরিবেশ বন কমিটিতেও সিদ্ধান্ত হয়েছে। সরকারিভাবে আমরা টেন্ডার দিছি, একটা গাছ কাটার প্রেক্ষিতে আমরা 5টা করে গাছ লাগাবো, এটা আমাদের এগ্রিমেন্ট। মানে নিয়ার অ্যাবাউট 1000 গাছ ছোট বড় মিলিয়ে। ভবিষ্যতে যখন রাস্তা হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটবে। সেক্ষেত্রে হয়তো কোনো গাড়ি ঘোড়া চললে মানুষজন যদি থাকে, তারা কিন্তু কোনো জায়গায় সাইড হতে পারবে না। আমাদের প্রতিবন্ধকতা এটাই যে ওয়াইডেনিং করতে গেলে ওই গাছ রেখে করাটা যৌক্তিক মনে হবে না। সরকারি উন্নয়ন ও সড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে যেভাবে গাছ কাটা হচ্ছে, তাতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এখন নওগাঁ। চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজের উদ্যোগ নিয়েছে ভারত। মূলত নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক জোরদারের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ভারত সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে চীন। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। আগস্টে চীনের তিয়ানজিয়ান শহরে সাংহাই কোঅপারেশন শীর্ষ সম্মেলনের চিত্র এটি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে কোণঠাসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। এ কারণে প্রায় 7 বছর পর চীনের মাটিতে পা রাখেন মোদী। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি সাইডলাইন বৈঠকে অংশ নেন।
এরপর স্বাভাবিক হতে শুরু করেছে নয়াদিল্লি বেইজিং কূটনৈতিক সম্পর্ক। 5 বছর বন্ধ থাকার পর নভেম্বরে চীনা পর্যটকদের ভারত ভ্রমণের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করে মোদি প্রশাসন। এবার নতুন করে চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল মোদি প্রশাসন। ভারতের 2 সরকারি কর্মকর্তার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি জানায়, এখন থেকে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে 4 সপ্তাহের মধ্যেই বিজনেস ভিসা পাবেন চীনা পেশাজীবীরা। মূলত দক্ষ প্রযুক্তিবিদদের ঘাটতির অভাবে বিলিয়ন ডলারের ক্ষতির মুখে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদি প্রশাসন। তবে বিষয়টি এখনো স্পষ্ট করেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। বিশ্লেষকদের অভিমত, সিদ্ধান্তটি ভারত চীন সম্পর্কে যোগ করবে নতুন মাত্রা। এদিকে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় চীন। পাশাপাশি নয়াদিল্লির সঙ্গে বিনিয়োগ সম্পর্ক সহজ করতেও আগ্রহী বেইজিং। 日本军国主义犯下的残暴罪行铁证如山，30万中国人惨遭屠杀，成为人类历史上最黑暗的一页。日本军国主义 থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্যানুযায়ী 4 বছরে কঠোর ভিসা বিধিনিষেধের কারণে প্রায় $15 বিলিয়ন ক্ষতি গুনেছে ভারতের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। কেননা মোবাইল ফোন তৈরির যাবতীয় সামগ্রী আসে মূলত চীন থেকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। চকচক করলেই শোনা হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গোল্ড কার্ড ভিসার ক্ষেত্রে এর চেয়ে বাস্তব আর কিছু নেই। $10 লাখ চুকিয়েও মিলবে না তাৎক্ষণিক ভিসা, গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও রয়েছে ভিসা বাতিলের ঝুঁকিও। সব মিলিয়ে এজন্য শুভঙ্করের ফাঁকি। চলুন জেনে নেই কিভাবে কাজ করবে ট্রাম্প গোল্ড কার্ড। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। যুক্তরাষ্ট্রে যেতে মিলিয়ন ডলার খরচে সক্ষম বিদেশিদের দ্রুত ভিসা দিতে নতুন গোল্ড কার্ড কর্মসূচির জয় জয়কার রব তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালাচ্ছেন জোর প্রচার। নতুন এ ভিসার জন্য সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয় স্থানীয় সময় বুধবার বিকাল থেকে। ভিসার জন্য মার্কিন মুদ্রায় বিদেশি নাগরিকদের এককালীন গুনতে হবে $10 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12 কোটি 20 লাখ টাকার সমপরিমাণ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ ভিসাকে ফাস্ট ট্র্যাক অর্থাৎ দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ বলা হলেও এর পেছনেও রয়েছে শুভঙ্করের নানা ফাঁকি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের তথ্য, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও কাজের অনুমতি হিসেবে পরিচিত গ্রিন কার্ডেরই দ্রুততম সংস্করণ গোল্ড কার্ড। গোল্ড কার্ডের জন্য আবেদনের ওয়েবসাইটে বলা হচ্ছে, সফল আবেদনকারীরা দক্ষ কর্মীদের জন্য নিয়োগ ভিত্তিক গ্রিন কার্ড হিসেবে হয় EB-1 অথবা EB-2 ভিসা পাবেন। গোল্ড কার্ডের জন্য আবেদনে মাথাপিছু অফেরতযোগ্য শর্তে $15,000 দিতে হবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। অতিরিক্ত এ অর্থের সাথে যুক্ত হবে 1% হারে বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি। সরাসরি সাক্ষাৎকার সহ ব্যক্তির সব ধরনের তথ্য যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় সরকারকে পরিশোধ করতে হবে $10 লাখ। মার্কিন নাগরিকত্ব পেতে গুনতে হবে আরও বাড়তি খরচ। গ্রিন কার্ডধারীদের যুক্তরাষ্ট্রে বসবাসকালীন নাগরিকত্বের জন্য অপেক্ষা করতে হয় অন্তত 5 বছর। গোল্ড কার্ডধারীরা সব শর্ত পূরণ করলেও নেই মার্কিন নাগরিকত্বের নিশ্চয়তা। এতে কেবল নাগরিকত্ব পাওয়ার পথ খুলতে পারে বলছেন প্রশাসনের কর্মকর্তারা। তার উপর জাতীয় নিরাপত্তা ঝুঁকি কিংবা উল্লেখযোগ্য অপরাধ প্রবণতার ক্ষেত্রে প্রয়োজনে গোল্ড কার্ড ভিসাও বাতিল করতে পারে প্রশাসন, এমনটাই উল্লেখ করা হয়েছে আবেদনের ওয়েবসাইটে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে 1990 সালে মার্কিন কংগ্রেস যে EB-5 ভিসার প্রচলন করেছিল সেটির বিকল্প গোল্ড কার্ড। অন্তত 10 জন কর্মী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হতো EB-5 ভিসাধারীকে। গোল্ড কার্ডের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মসংস্থান সৃষ্টি বা যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিনিয়োগের কোনো শর্ত পূরণ করতে হবে না আবেদনকারীদের। এই কর্মসূচির অন্তর্ভুক্ত আছে $20 লাখ গোল্ড কার্ড থেকে শুরু করে $50 লাখ প্লাটিনাম কার্ডও। সম্পদশালী বিদেশিদের যুক্তরাষ্ট্রে দ্রুত বৈধ বসবাসের অনুমতি প্রদানে প্রেসিডেন্ট ট্রাম্প গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দেন গেল ফেব্রুয়ারিতে। বলা হচ্ছে, মার্কিন প্রশাসনের $100 কোটি রাজস্ব বাড়বে এতে, যদিও প্রকৃত অঙ্ক এখনো স্পষ্ট নয়। নুসরাত কামাল, এখন বিশ্ব।
বিশ্বকাপ ফুটবলের মাস 6 আগে টিকিটের হালনাগাদকৃত মূল্য প্রকাশ করেছে ফিফা, জানিয়ে অসন্তোষ জানিয়েছে ফুটবল ভক্তরা। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের লোককে বিশ্বকাপের মোট টিকিটের 8% বরাদ্দ দেয় ফিফা। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম $180 থেকে $700 ভেতর। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য রাখা হয়েছে $4185, বাংলাদেশি মুদ্রায়, যা 5 লাখ টাকার বেশি। এমন মূল্য দেখে বিস্মিত ইউরোপিয়ান ফুটবল সমর্থকরা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, জনগণী নেতাকে বরণ করে নেবে জানালেন মির্জা ফখরুল। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এভার কেয়ারে লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ ওসমান হাদি, পরিকল্পিত হামলার অভিযোগ ইনকিলাব মঞ্চের। হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বললেন প্রধান উপদেষ্টা, সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রত্যাশিত আসন চায় বিএনপির শরিকরা, এককভাবে জিতে আসার আত্মবিশ্বাস ভালো নয় বলছেন বিশেষজ্ঞরা। সে যদি মনে করে যে তার একার সামর্থ্যেই তার সমস্ত জায়গাতে সে জয়লাভ করবে, তাহলে সেটা হয়তো নিজের শক্তির প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আমার মনে হবে। টানা 5 দিনের সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।